গভীর রাত্রে টেবিলের উপর ঝুঁকিয়া বসিয়া উপন্যাসখানা লিখিতেছিলাম। টেবিলের এক কোণে মোমবাতিটা গলদস্রু হইয়া জ্বলিতেছিল। হঠাৎ চোখ তুলিয়া দেখি ভূত সম্মুখে আসিয়া দাঁড়াইয়াছে। কলম রাখিয়া দৃঢ়স্বরে বলিলাম, আমি পারব না। ভূত কাতর চক্ষে আমার পানে চাহিয়া রহিল। মিনতি ভরা স্বরে বলিল, আপনি দয়া না করলে আমার আর কোনো উপায় নেই। মেয়েটা নষ্ট হয়ে যাবে। পাড়ার ছেলেগুলো তার পিছনে লেগেছে। প্রেতের কণ্ঠস্বর ঘষায় ঘষায়। গ্রামোফোন রেকর্ডে গান শুরু হইবার আগে যেরূপ শব্দ হয়, অনেকটা সেই রকম। আমি বিরক্ত হইয়া বলিলাম, তা আমি কি করব? আপনি অন্য কারো কাছে যান না। প্রেত বলিল, আর কার কাছে যাব? সবাই চোর। আপনি একটু দয়া করুন। ভূতের কথায় মনটা একটু নরম হইল। সত্য বটে, আমি দেনার দায়ে লুকাইয়া আছি, কিন্তু তবু চুরি যে করিব না এ বিশ্বাস ভূতেরও আছে। বলিলাম, আচ্ছা, আপনি ওই মেয়েটাকে কিংবা তার বাপকে আপনার কথা বললেই পারেন। তারা নিজের ব্যবস্থা নিজেই করবে, আমাকে কেন? প্রেত একটা গভীর নিঃশ্বাস ফেলিল। মোমবাতির শিখাটা একটু নড়িয়া উঠিল। সে বলিল, সেই চেষ্টা কি করিনি? আমাকে দেখেই ভয়ে হাওমাও করে উঠল যে। তারপর বাড়িতে ওঝা দেখে অনেক ঝাড়িয়েছে। ওদিকে আমার আর কোথাও যাওয়ার উপায় নেই। রাত্রেই প্রায় 12টা। আমি ফুৎকারে বাতি নিভাইয়া বিছানায় গিয়া শয়ন করিলাম। প্রেত সঙ্গে সঙ্গে আসিয়া তক্তপোষের পাশে বসিল। করুণ স্বরে বলিল, দয়া করুন মশাই, আপনার কল্যাণ হবে। বড় বিপদে পড়িয়াছি। আমি একজন সাহিত্যিক, বাজারে নাম হইয়াছে, কিন্তু নাম হইলেই সাহিত্য বাজারে টাকা হয় না। ফলে একদিন যাহারা বন্ধু ছিলেন তাহারা মহাজন হইয়া দাঁড়াইয়াছেন। আমাকে দেখিলেই মুখ ভার করেন কিংবা তাগাদা করেন। বন্ধুত্বের দাক্ষিণ্য যখন একেবারে শুষ্ক হইয়া গেল, তখন স্থির করিলাম কলিকাতা হইতে অন্তত কিছুদিনের জন্য গা ঢাকা দিব। ভাগ্যক্রমে একজন প্রকাশক একটি উপন্যাস লেখার বরাত দিলেন। কিছু দাদনও আদায় করল। সে দাদনের টাকা লইয়া কলিকাতা হইতে সরিয়া পড়িয়াছি এবং পশ্চিমবঙ্গের একটি শহরের জীর্ণ খোলার ঘর ভাড়া লইয়া বাস করিতেছি। উপন্যাস শেষ না হইলে ফিরিব না। আমার খোলার ঘরের জানালা ভাঙা, কাপড়ার ছাউনিও নিরবিচ্ছিন্ন নয়। আসবাবের মধ্যে কীটদস্ত তক্তপোষ, নড়বড়ে টেবিল ও একটি টুল। যিনি ঘরটি ভাড়া দিয়েছেন তিনি পাশেই পাঁচিল ঘেরা মস্ত বাড়িতে থাকেন। মহাজনী কারবার আছে। এ জগতে মহাজনী কারবার কিংবা পুস্তক প্রকাশকের ব্যবসা না করিতে পারিলে বাঁচিয়া সুখ নাই। মহাজন নিকুঞ্জবাবুর চোখ দুটি বড়ই সন্দিগ্ন। 1 মাসের ভাড়া আগাম লইয়া থাকিতে দিয়েছেন। অল্প দূরে একটি সস্তা ভোজনালয় আছে, সেইখানেই আহারাদির ব্যবস্থা করিয়াছি। প্রথম 3 দিন বেশ নির্বিঘ্নে কাটিয়া গেল। উপন্যাস শুরু করিয়া দিয়াছি। খোলার ঘরে যে উপদেবতার যাতায়াত আছে তাহা জানিতে পারি নাই। চতুর্থ দিন রাত্রে আলো নিভাইয়া শয়ন করিলাম। আমার অভ্যাস, বিছানায় শুইয়া একটি বিড়ি সেবন না করিলে নিদ্রা আসে না। দেশলাই জ্বালিতেই চোখে পড়িল কে একজন তক্তপোষের পাশে বসিয়া আমার পানে এক দৃষ্টে চাহিয়া আছে। দুটা আগ্রহ ভরা চোখ। চমকিয়া বলিয়া উঠিলাম, কে? সঙ্গে সঙ্গে মূর্তিটি মিলাইয়া গেল। আবার দেশলাই জ্বালিলাম, কেহ নাই। ভাবিলাম ভুল দেখিয়াছি। অনেকক্ষণ ধরিয়া লিখিলে এমন হয়, চোখের ভ্রান্তি। বিড়ি পান করিয়া ঘুমাইয়া পড়িলাম। আমার স্নায়ু দুর্বল নয়, ভূতের ভয় করি না। ভূত থাকে থাক, তাকে ভয় করিবার কোনোই কারণ নাই। ভূতের চেয়ে মানুষকেই বেশি ভয়। পরদিন সকালে রাত্রির কথা আর মনেই রহিল না। সারাদিন উপন্যাস লিখিলাম। উপন্যাসে প্রেমের প্রগতি দেখাইতেছি। আমার হিরো একেবারে নিম্নতম স্তর হইতে আরম্ভ করিয়াছে। এক মেথর কন্যার প্রতি অবৈধভাবে আকৃষ্ট হইয়া তাহাকে পৈশাচ বিবাহ করিবার চেষ্টা করিতেছে। কাহিনী বেশ জমিয়া উঠিয়াছে। তারপর রাত্রে যথারীতি তক্তপোষে শয়ন করিয়া বিড়ি সেবনপূর্বক ঘুমাইবার উপক্রম করিলাম।
কিন্তু ঘুমাইতে হইল না। হঠাৎ চটকা ভাঙিয়া শুনিলাম ঘষা ঘষা গলায় কে বলিতেছে, কি বাবু, ঘুমালেন নাকি? অন্ধকারে কিছু দেখা গেল না, কিন্তু মনে হইল যিনি প্রশ্ন করিলেন তিনি তক্তপোষের পাশেই বসিয়া আছেন। কিছুক্ষণ নীরব থাকিয়া বলিলাম, আপনি কে? উত্তর হইল, কি বলে পরিচয় দিই? যখন বেঁচে ছিলাম তখন আমার নাম ছিল নন্দদুলাল নন্দী। বলিলাম, খাসা নাম, আপনি তাহলে প্রেত? প্রেত বলিল, হ্যাঁ, কিন্তু আপনি ভয় পাবেন না, আমার কোনো পথ মতলব নেই। "হ্যাঁ।" আমি একটা হাই তুলিয়া বলিলাম, বদ মতলব থাকলেও আপনি আমার কোনো অনিষ্ট করতে পারবেন না। আপনি তো হাওয়া, তবে আমি ভয় পেয়ে নিজে নিজের অনিষ্ট করতে পারি বটে। প্রেত নিঃশ্বাস ফেলিয়া বলিল, তা বটে। মনে পড়িল দেশালয়ের বাক্সটা মাথার শিয়রেই আছে। সেই দিকে হাত বাড়াইয়া বলিলাম, আমার সঙ্গে কি কিছু দরকার আছে? প্রেত বলিল, দরকার এমন কিছু নয়, কথা কইবার লোক পাই না, আপনি সজাতি তাই। দেখিলাম প্রেতের অবস্থা আমারই মতো, সম্ভবত বন্ধুদের নিকট টাকা ধার লইয়াছে। বিছানায় উঠিয়া বসিয়া দেশলাই জারিতে উদ্যত হইয়াছি। সে বলিল, কি কি কি- কি করেন? দেশলাই জ্বালাবেন? কেন, আপনার আপত্তি আছে? না, হঠাৎ আলো জ্বালালে একটু অসুবিধা হয় আর কি। তবে থাক, কাল আপনার চেহারাটা লহমার জন্য দেখেছিলাম, ভালো ঠাউর করতে পারিনি, তা থাক। কিছুক্ষণ চুপচাপ ভাবিলাম, বেচারা কথা কইবার লোক পায় না, স্বজাতি পাইয়া আলাপ করিতে আসিয়াছে, আমার কিছু বলা কহা দরকার। আপনি কি কাছে পিঠে কোথাও থাকেন? পাশে পাঁচিল ঘেরা বাগানে পুরনো নিম গাছ আছে, তাতেই থাকি। ও আচ্ছা, তাই নাকি? আপনিও নিকুঞ্জবাবুর ভাড়াটে? কত ভাড়া দিতে হয়? রসিকতা বুঝল না, বলিল, বাড়ি বাগান একদিন আমারই পো- পুত্রের কাছে নিকুঞ্জপাল কিনেছে। বটে, আপনার প্রপত্র বেঁচে আছেন বুঝি? হ্যাঁ, তার বড় খারাপ অবস্থা হয়েছে। প্রপত্র? তাহলে আপনি আন্দাজ ৮০-৯০ বছর আগে ছিলেন। সিপাহী যুদ্ধের সময় আমি ছিলাম কাজে, পয়সা করেছিলাম, ভেবেছিলাম 7 পুরুষ বসে খাবো, কিন্তু প্রেতের কথা শেষ হইল না। আমি অভ্যাসবশত অন্যমনস্কভাবে একটি বিড়ি জ্বালাইয়া ফেলিলাম। প্রেতের ত্রস্তচকিত চেহারাখানা ক্ষণেকের জন্য দেখা গেল, তারপর সে হাওয়ায় মিলাইয়া গেল। আবার হয়তো আসিবে ভাবিয়া কিছুক্ষণ বসিয়া বিড়িটা নিলাম, কিন্তু প্রেত আর আসিল না। তারপর কয়েক রাত্রি তাহার দেখা পাই নাই। এদিকে আমার উপন্যাস দ্রুত অগ্রসর হইয়া চলিয়াছে। হিরো এখন এক রজককন্যার কৌমার্যহানির উদ্যোগ করিতেছে, এরপর আসিবে গোপকন্যা, স্থির করিয়াছি। এইভাবে ধাপে ধাপে তুলিয়া হিরোকে এক চিত্রাভিনেত্রীর সহিত বিবাহ দিয়া ছাড়িব। উপন্যাসের নাম রাখিয়াছি স্বর্গের সিঁড়ি। সেদিন রাত্রে আহারাদির পর বাতি জ্বালিয়ে লিখিতে বসিয়াছিলাম। খুব মন লাগিয়া লিখিয়াছিলাম, সময়ের হিসাব ছিল না। মনোজগতে নিরঙ্কুশ ভ্রমণ করিতে করিতে হঠাৎ পা পিছলাইয়া স্থূল জগতে ফিরে আসিলাম। দেখি টেবিলের অপর প্রান্তে দাঁড়াইয়া প্রেত মিটমিট হাসিতেছে। আজকে প্রেতকে প্রথম ভালো করিয়া দেখিলাম। শুকনো মূর্তি, তবু চেহারার মধ্যে অস্পষ্টতা কিছু নাই। গায়ে ফিতা বাঁধা মির্জায়, মেটে মেটে রং, সরু পাকানো গোঁফ, চোখ দুটি সজাগ ও প্রাণবন্ত। বয়স আন্দাজ ৫৫, নিতান্তই সেকালের বাঙালি চেহারা। প্রেত বলিল, কি লেখেন এত? বলিলাম, উপন্যাস। সে আবার কাকে বলে? আমাদের সময় তো এসব ছিল না। উপন্যাস কি তাহা বুঝাইয়া দিলে প্রেত সাগ্রহে বলিল, ও,
খোয়ালির গল্প, রূপকথা, তা বলুন না শুনি। সংক্ষেপে গল্পটা বলিলাম। শুনিয়া ভূত বলিল, ছি ছি, বলিলাম, ছিছি বলিলে চলবে কিভাবে? এ না হলে বই কাটে না। যা হোক, কদিন আসেন নিচে। প্রেত বলিল, আপনি অদ্ভুত লোক। অন্য লোক ভূত দেখলে আটকে ওঠে, আর আপনি গ্রাহ্যই করছেন না। বলিলাম, সে রাত্রে আচমকা দেশলাই জেলেছিলাম, তাই রাগ হয়েছিল বুঝি। রাগ নয়, চমকে গিয়েছিলাম। আর চমকে গেলে শরীর ধারণ করা যায় না। খাতা টানিয়া লইয়া বলিলাম, আচ্ছা, আজ আপনি আসুন, পরিচ্ছেদটা শেষ করতে হবে। মাঝে মাঝে আসবেন, গল্প স্বল্প করা যাবে। আচ্ছা,